আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে। এদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রথম অতিরিক্ত তালিকা আজ প্রকাশিত হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এবং কর্তব্যরত ভোটদাতাদের সুবিধার্থে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে এক বৈঠকে আইনের শাসন রক্ষায় উপযুক্ত পরিবেশ গড়ে তোলা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর 1টা নাগাদ ওই বৈঠক হওয়ার কথা। কমিশনের প্রতিনিধি ছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা সহ সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম ঝাড়াই বাছাইয়ের পর প্রথম অতিরিক্ত তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট আজ প্রকাশিত হতে পারে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। তাতেই 60 লক্ষেরও বেশি নাম বিচারাধীন ছিল। এদিকে অতিরিক্ত তালিকা প্রকাশের পর যে সমস্ত নাম বাদ যাচ্ছে তাদের পক্ষ থেকে কোথাও যাতে অশান্তি ছড়াতে না পারে সেদিকে নজর রাখার পাশাপাশি এসআইআর কাজে নিযুক্ত বিচারক বা জুডিশিয়াল আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গতকাল এক জরুরি বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআরের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের আগে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালও নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল এবং কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও আরেক দফা বৈঠকে মিলিত হন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্র, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে ও রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে। কোনো বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে অতিরিক্ত তালিকা প্রকাশের আগে রাজ্যের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নজরদারির ব্যাপারেই আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এবং কর্তব্যরত ভোটদাতাদের সুবিধার্থে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী 85 বছরের বেশি বয়সী এবং ভোটার তালিকায় চিহ্নিত ভিন্নভাবে সক্ষম ভোটদাতারা ফর্ম 12ডির মাধ্যমে আবেদন করে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে। তার ভিত্তিতে নির্ধারিত সূচি অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করবে কমিশনের দল। এছাড়া জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরাও পোস্টাল ব্যালটের সুবিধে পাবেন। অগ্নি নির্বাপক পরিষেবা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ট্রাফিক, অ্যাম্বুলেন্স, বিমান পরিষেবা এবং দূরপাল্লার সরকারি পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এই ব্যবস্থার আওতায় পড়বেন। নির্বাচনে দায়িত্বে থাকা কর্মীদের ক্ষেত্রে সুবিধে প্রযোজ্য। তারা নির্দিষ্ট কেন্দ্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তা জমা করতে পারবেন। নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি গতকাল রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। নতুন মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ লোকভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয় ওই বৈঠকে। রাজ্যপাল রাজ্যে আইনের শাসন রক্ষায় উপযুক্ত পরিবেশ গড়ে তোলা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে।
রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 111 জনের এই তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন কোচবিহারের মাথাভাঙায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, 2 প্রাক্তন সাংসদ, উত্তর 24 পরগনার নোয়াপাড়া থেকে অর্জুন সিং ও পূর্ব মেদিনীপুরের এগরা থেকে দিব্যেন্দু অধিকারীকেও প্রার্থী করা হয়েছে। এছাড়া বিধায়ক স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, সুব্রত ঠাকুর, নীলাদ্রি শেখর দানাও প্রমুখ তালিকায় রয়েছেন। বেহালা পশ্চিম আসনে প্রার্থী হয়েছেন দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। খড়গপুর সদর কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় সেখানকার বর্তমান বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় হাওড়ার শ্যামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া অভিনেত্রী রূপা গাঙ্গুলি সোনারপুর দক্ষিণ ও পাপিয়া অধিকারী টালিগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম তালিকায় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর সংরক্ষিত আসনের প্রার্থী বদল করে বিশ্বজিৎ খাঁকে সেখানে মনোনীত করা হয়েছে। পরে এক সাংবাদিক বৈঠকে বিজেপির প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এ পর্যন্ত 256 জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হলো। বিধানসভা নির্বাচনে বামফ্রন্টও তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 32 জনের এই তালিকায় রয়েছেন 3 জন মহিলা। শরিক দলগুলির মধ্যে সিপিআইএম 28, সিপিআই 3 ও আরএসপি একটি আসনে প্রার্থী দিয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন ভবানীপুরে আইনজীবী শ্রীজীব বিশ্বাস, টালিগঞ্জে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, বালিগঞ্জে আফরিন বেগম, মেটিয়াবুরুজে আইনজীবী মনিরুল ইসলাম, জয়নগরে অপূর্ব প্রামাণিক প্রমুখ। উল্লেখ্য, বামফ্রন্ট প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। এদিকে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক এবারের বিধানসভা নির্বাচনে 28টি আসনে প্রার্থী দেবে। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাষ্ট্রীয় সংগঠন সম্পাদক এসপি তিওয়ারি কথা জানান। অন্যদিকে জনসংগ্রাম মঞ্চ এবারের নির্বাচনে 7টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক রাজন্না হালদার গতকাল প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বলেন, সোনারপুর উত্তর ও দক্ষিণ, খড়দা, রাজারহাট, নিউটাউন, নবদ্বীপ, আসানসোল, দক্ষিণ ও নোয়াপাড়া এই আসনগুলিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কর্মসংস্থান, মৌলিক অধিকার সুরক্ষা, নারী সুরক্ষা, সম কাজে সম বেতন সহ 22 দফা কর্মসূচি সম্বলিত ইস্তেহারও প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে। আইএসএফ এর প্রার্থী তালিকা আজ প্রকাশিত হতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গতকাল আইএসএফ এ যোগদান করেন। সাংবাদিকদের তিনি বলেন, শাসক দলের চক্রান্তের বিরুদ্ধেই তাঁর এই দলত্যাগের সিদ্ধান্ত। বিজেপি সম্প্রতি রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে। দলের রাজ্যসভা নির্বাচিত প্রার্থী রাহুল সিনহা গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনিক স্তরে রদবদল। মুখ্যমন্ত্রী তার বসংগত পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে কমিশনের সমালোচনা করছেন। প্রায় 85 জন পুলিশ কর্তৃপক্ষকে আপনি সরিয়েছেন আজ থেকে 1 মাসের মধ্যে। কেন সরালেন? কিসের জন্য সরালেন? আজকে যদি কমিশন সরায় তাহলে আপনার গাত্র দেওয়া হচ্ছে, আর আপনি সরালে কিচ্ছু নেই। যে সমস্ত অফিসার আছে তাদেরকে এনে আপনি বসিয়েছিলেন, দায় হয়ে গেছে, এখন আপনার চিৎকার শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। হিজরির শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় ভারতে ঈদ উদযাপিত হবে আগামীকাল অর্থাৎ 21 তারিখ। নাখোদা মসজিদের তরফে গতরাতে এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। এদিকে 1 মাস সংযমের রমজান উপবাসের পর খুশির ঈদের আগে জমে উঠেছে বাজার। অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসের গতিবেগও আজ বাড়তে পারে এবং কালবৈশাখীর সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এগুলি যা হবে সেগুলো কিছু সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে, যেটা আমরা কালবৈশাখী বলে থাকি। আর উত্তরবঙ্গে আমাদের এর সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ঠিক মেঘলা আকাশ, সন্ধ্যার আশেপাশে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের কিছুটা হালকা সম্ভাবনা রয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন।
বিশেষ বিশেষ খবর হলো ভারত উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির উপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতার, ওমান সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। উত্তেজনা প্রশমনে জোর দেওয়া হয়েছে আলাপ আলোচনা ও কূটনৈতিক প্রয়াসের ওপর। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর দপ্তর এবং ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সশস্ত্র বাহিনীর জন্য স্যাটেলাইট ভিত্তিক টেলিযোগাযোগ নোডগুলির রক্ষণাবেক্ষণ ও সরবরাহ নিয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। কেরালা বিধানসভা নির্বাচনের জন্য তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং বামফ্রন্ট। অর্লিও মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা, ঈশারানী বড়ুয়া এবং মালবিকা বানসোর মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির ওপর সাম্প্রতিক হামলায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এ ধরনের হামলা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সংঘাতের ফলে জাহাজ চলাচলও প্রভাবিত হচ্ছে। সরকার এলপিজি সরবরাহের দিকে লাগাতার নজর রেখেছে। ঘরোয়া রান্নার গ্যাসের গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান শ্রী জয়সওয়াল। তিনি আরও জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিশ্বনেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারত থেকে জ্বালানি সহায়তা চেয়েছে। Shipping routes have been impacted. On ours here in India, the Ministry of Petroleum, every day we have daily press briefing this particular aspect. Supply of LPG is a matter of concern. Therefore, we are prioritizing domestic consumption, domestic consumers first. Their needs will be taken care of, and then we'll see how we deal with the way how we supply LPG to commercial establishments. But that is a matter of concern because of shortage of supply. We had 2 tankers which came in recently. আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশ মুখপাত্র বলেন, অসামরিক এলাকাগুলিকে লক্ষ্য করে এ ধরনের বর্বরোচিত হামলা মানুষের প্রচণ্ড দুর্ভোগের কারণ হয়েছে। পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচি বিস্তারের দীর্ঘ ইতিহাস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হরমুজ প্রণালীতে অবস্থানরত নাবিকদের প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের 22টি জাহাজ রয়েছে, যেগুলিতে মোট 611 জন নাবিক রয়েছেন। তিনি বলেন, ভারত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে এবং বেশ কয়েকজন নাবিক ইতোমধ্যে দেশে ফিরেও এসেছেন। সরকার জানিয়েছে, সারা দেশে গৃহস্থালির ব্যবহারের জন্য পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাস পিএনজি এবং পরিবহন ক্ষেত্রের জন্য সিএনজি গ্যাসের সম্পূর্ণ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রায় 1,25,000 ঘরোয়া রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। বাণিজ্যিক এলপিজি প্রসঙ্গে তিনি বলেন, প্রায় 17টি রাজ্যের সরকার এ বিষয়ে নির্দেশ জারি করেছে এবং সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাণিজ্যিক এলপিজি সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে পিএনজি ব্যবস্থা সম্প্রসারণে সহযোগিতা করতে অনুরোধ করেছে এবং অতিরিক্ত 10% বাণিজ্যিক এলপিজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে কাতারের সঙ্গে সংহতির কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এই অঞ্চলের জ্বালানি পরিকাঠামোতে হামলার ভারত তীব্র নিন্দা করেছে। তিনি সে দেশে ভারতীয় সম্প্রদায়ের প্রতি যত্নবান হওয়ার ও সহায়তার জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন। শ্রী মোদী আরও বলেন যে ভারত ও কাতার উভয়ই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের বিষয়ে একমত। প্রধানমন্ত্রী মোদী কাতারের আমির ও কাতারের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপচারিতার পর সমাজ মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে দ্রুত সংঘর্ষ বিরতি প্রয়োজন বলে উভয় নেতাই সহমত হয়েছেন। তিনি বলেন, ওই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে তারা পারস্পরিক আলোচনা আগামী দিনেও চালিয়ে যাবেন। ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে কথোপকথনের পর সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতাবস্থা সুনিশ্চিত করতে আলোচনা ও কূটনীতিই একমাত্র পথ বলে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন। ওমানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার
কড়া নিন্দা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আসন্ন ঈদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানান। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির আশু প্রশমনের ব্যাপারে তারা আলাপ আলোচনা করেন। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গেও এ বিষয়ে বার্তালাপ করেছেন শ্রী মোদী। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত প্রচেষ্টায় সামিল হতে সম্মত হয়ে জানিয়েছে তারা বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই রাষ্ট্রনেতারা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইরানকে অবিলম্বে তাদের কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীকে কোনোভাবে অবরুদ্ধ করার প্রচেষ্টা থেকে ইরানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। আন্তর্জাতিক জাহাজ চলাচলে এ ধরনের হস্তক্ষেপ এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত সৃষ্টি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ বলে উল্লেখ করেন তারা। ধারাবাহিক হত্যাকাণ্ড, বিমান হামলা এবং জ্বালানি কেন্দ্রগুলির ওপর লাগাতার আক্রমণের পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ছে। ইসরায়েলি বাহিনী লেবাননের অভ্যন্তরে প্রবেশ করে বেইরুটের কেন্দ্রীয় এলাকায় হামলা চালিয়েছে। বাস্তা ও জুকাক আলব্লাট অঞ্চলে অন্তত 12 জনের নিহত হওয়ার খবর মিলেছে। রাষ্ট্রসংঘের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সেনারা লিতানি নদীর দিকে অগ্রসর হচ্ছে। রিয়াধে 12টি আরব ও ইসলামী দেশের বিদেশমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছে। তারা রাষ্ট্রসংঘের সনদের 51 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে আত্মরক্ষার অধিকার দাবি করেছেন। আহ্বান জানিয়েছেন নিরাপত্তা পরিষদের 2817 নম্বর প্রস্তাব মানার। আঞ্চলিক হস্তক্ষেপ ও সামুদ্রিক হুমকি বন্ধ করার উপর জোর দিয়ে মন্ত্রীরা বলেছেন সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাই স্থিতিশীলতার মূল চাবিকাঠি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে সারা বিশ্বের স্বার্থ সুরক্ষিত রাখা হচ্ছে। জেরুজালেমে গতকাল এক সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু বলেন তাদের আক্রমণে ইরানের সামরিক সক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। ইরানের পক্ষে আর ইউরেনিয়াম উৎপাদন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব নয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করার যে চেষ্টা ইরান করছে তা সফল হবে না বলে তিনি মত ব্যক্ত করেন। Death cult in Iran is trying to blackmail the world by closing a key international maritime route, the Straits of Hormuz. It won't work. Israel is helping in its own way, and intel and other means, the American effort to open the Straits of Hormuz rather. ইরান পশ্চিম এশিয়ার দেশগুলিকে তাদের ভূখণ্ড কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না পারে সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সামাজিক মাধ্যমে ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে এই সামরিক ঘাঁটিগুলি বর্তমান সংঘর্ষের প্রধান কারণ এবং তেহরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এগুলিকে ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর দপ্তর এবং ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সশস্ত্র বাহিনীর জন্য স্যাটেলাইট ভিত্তিক টেলিযোগাযোগ নোডগুলির রক্ষণাবেক্ষণ এবং অতিরিক্ত নোড সরবরাহের জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের ডেপুটি চিফ এয়ার মার্শাল শঙ্কর সুব্রমণিয়ান এবং স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় 11 জন নকশাল গতকাল পুলিশ ও সিআরপিএফ এর কাছে আত্মসমর্পণ করে। এর মধ্যে রয়েছে বিভাগীয় কমিটির সদস্য, এলাকা কমিটির সম্পাদক, কমান্ডার এবং এলাকা কমিটির সদস্যরা। সম্মিলিতভাবে তাদের উপর 68 লক্ষ টাকা পুরস্কার মূল্য ধার্য ছিল। কংগ্রেস আসন্ন কেরালা বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় 37 জন প্রার্থী রয়েছেন। আরুবিক্কারা কেন্দ্র থেকে প্রবীণ কংগ্রেস নেতা ভিএস শিবকুমারকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে নেমাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রাক্তন বিধায়ক KS সাবারিনাথন। এর আগে দল আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 55 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। উল্লেখ্য কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামী মাসের 9 তারিখ এবং ভোট গণনা 4 মে। বিজেপি পশ্চিমবঙ্গ ও কেরালা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে এই দফায় 111টি আসনে প্রার্থীদের নাম রয়েছে। কেরালা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 39 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এছাড়া অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রকাশিত হয়েছে 88 জনের তালিকা। বামফ্রন্ট পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 32 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অর্লিও মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা, ঈশারানী বড়ুয়া এবং মালবিকা মনসোর মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফ্রান্সের পালে দ্য স্পোর্টসে তানভি গতকাল স্বদেশীয় আনমোল খার্বকে হারিয়ে দেন। ঈশানী বড়ুয়া কানাডার ওয়েন ইউ ঝ্যাংকে হারিয়ে দিয়েছেন। রাউন্ড অফ 16-এর অন্য ম্যাচে মালবিকা মনসোর মালয়েশিয়ার অং লিং চিংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
ভারত উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির উপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর দপ্তর এবং ইসরো স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সশস্ত্র বাহিনীর জন্য স্যাটেলাইট ভিত্তিক টেলিযোগাযোগ নোডগুলির রক্ষণাবেক্ষণ ও সরবরাহ নিয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।